আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও অফ ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার। আমরা ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের যে অধ্যায় সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব, অর্থাৎ যে অধ্যায়ের বিভিন্ন টপিক নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব, সে অধ্যায়টার নাম হচ্ছে ব্যবস্থাপনার নীতি। এবং হ্যাঁ, ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওতে ইনস্ট্রাক্টর হিসেবে আমি থাকছি তাবাসসুম আমরিন প্রিয়তি। তাহলে আমি যদি একদম স্পেসিফিক্যালি বলতে চাই যে কোন কোন টপিক নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব, তাহলে বিষয়গুলো হচ্ছে আমরা জানবো, আলোচনা করব ব্যবস্থাপনার উন্নয়নে কোন কোন মনীষীদের অবদান রয়েছে সেই সম্পর্কে, এবং স্পেসিফিক্যালি দুজন জনপ্রিয় ব্যবস্থাপনা শাস্ত্রে অবদান রাখা ব্যক্তিত্ব এফ.ডব্লিউ. টেইলর এবং হেনরি ফিল, তাদের দুইজনের ব্যবস্থাপনার উন্নয়নে কি কি অবদান রয়েছে সেই ব্যাপারটা নিয়ে আমরা ব্রডলি ডিসকাস করব। তাহলে চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করি। ফার্স্টে আমরা যে সেগমেন্টটার কথা বলেছি একটু আগে, যে আমরা জানবো ব্যবস্থাপনার উন্নয়নে কোন কোন মনীষীদের অবদান রয়েছে এই সম্পর্কে আমরা একটু ধারণা পাবো। এখন দেখো যে ব্যবসা বাণিজ্য যখন সাদামাটা ধরনের ছিল, সভ্যতা তেমন একটা গড়ে ওঠেনি, তখন না ব্যবস্থাপনা শাস্ত্র যে খুব ইম্পর্টেন্ট সেই জিনিসটা মানুষ তখনও বুঝে উঠতে পারেনি। কিন্তু যত দিন গিয়েছে, সভ্যতা গড়ে উঠেছে, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ লাভ করেছে, তখনই দেখা গিয়েছে এবং সেই সাথে যে পণ্য উৎপাদনের একটা বিষয় চলে এসেছে, বেশি বেশি পণ্য উৎপাদন করতে হয়েছে, তখনই দেখা গিয়েছে যে ব্যবস্থাপনার বিষয়গুলো বা ব্যবস্থাপনা প্রক্রিয়ার কাজগুলোর গুরুত্ব মানুষ বুঝতে পেরেছে। এবং এই যে ব্যবস্থাপনার উন্নয়ন কালক্রমে ঘটছে, এই ক্ষেত্রে যেসব মনীষীদের অবদান রয়েছে সেই সম্পর্কে আমরা জানবো। এখন আমরা যদি সময়কালের কথা চিন্তা করি, তাহলে প্রাচীনকালে আসলে কি হয়েছিল, বিভিন্ন ধরনের সভ্যতা গড়ে উঠেছিল। তো মনীষীবৃন্দের উন্নয়ন চিন্তা ওই সভ্যতাকে ঘিরেই আবর্তিত হয়েছিল। যেমন ব্যাবিলনীয় সভ্যতাকালে রাজা হাম্মুরাবি, তারপরে চৈনিক সভ্যতাকালে সানজু, গ্রিক সভ্যতাকালে সক্রেটিস, অ্যারিস্টটল ইত্যাদি ব্যক্তিবর্গ কিন্তু ব্যবস্থাপনার উন্নয়নে যথেষ্ট ভূমিকা রেখেছেন, এবং এটা কিন্তু হিস্ট্রি থেকে জানা যায়। এখন যদি মধ্যযুগের কথা চিন্তা করি, তাহলে মধ্যযুগে কিন্তু মুসলিম শাসনকালে আল-ফারাবি, ইমাম গাজ্জালি প্রমুখ লেখক কিন্তু রাষ্ট্র প্রশাসন কিভাবে দক্ষতার সাথে পরিচালনা করা যায়, এবং সেই সাথে এই রাষ্ট্রীয় প্রশাসন পরিচালনার সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদের গুণাবলী কি কি থাকা উচিত, এই নিয়ে কিন্তু এই যে একটু আগে যে নামগুলো বললাম, আল-ফারাবি, ইমাম গাজ্জালি প্রমুখ সম্মানিত ব্যক্তিবর্গ, তারা কিন্তু লেখালেখি করেছেন। এখন যখন মধ্যযুগের শেষ দিকে এসে দেখা গিয়েছিল যে লুকা প্যাসিওলি, স্যার থমাস মুর, স্যার জেমস স্টিওয়ার্ট, অ্যাডাম স্মিথ, এরপর আরো পরে দেখা যায় যে রবার্ট ওয়েন, চার্লস ব্যাবেজ ইত্যাদি মনীষীবর্গ কিন্তু ব্যবস্থাপনার উন্নয়নে পরবর্তীতে ভূমিকা রেখেছিলেন। এরপরে অষ্টাদশ শতকের শেষ দিকে শিল্প বিপ্লবের ফলে যে বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, তো সেই বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠানে যে হাজার হাজার মানুষ একসাথে কাজ করছিল, শ্রমিক পরিচালনার বিষয়টি এসেছিল এবং তাদের কাছ থেকে কাজ আদায়ের বিষয়টি এসেছিল। তো সেই সময় কিন্তু দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজনটা বিশেষভাবে তখন মানুষ অনুভব করে, এবং এর ফলে দেখা যায় যে বেশ কিছু ব্যবস্থাপনাবিদ তাদের জ্ঞান এবং অভিজ্ঞতার আলোকে ব্যবস্থাপনা শাস্ত্রের উন্নয়নে অবদান রেখেছিলেন। তো কারা কারা অবদান রেখেছিলেন সেই সময়? হেনরি ফিল, এফ.ডব্লিউ. টেইলর, এরপর এলটন মেও প্রমুখ মনীষী তখন ভূমিকা রেখেছিলেন, এবং তাদের যে কন্ট্রিবিউশন ছিল, তাদের রিসার্চ, তাদের গবেষণা, গবেষণা রিসার্চ যাই বললে কেন, চিন্তা, এইগুলো কিন্তু ব্যবস্থাপনাকে একটা খুবই সমৃদ্ধ একটা শাস্ত্রে কিন্তু পরিণত করেছিল। এন্ড আমরা যদি প্রেজেন্ট ওয়ার্ল্ডের কথা বলি, এটা বর্তমানে ব্যবস্থাপনা এতটাই সমৃদ্ধ একটা শাস্ত্র যে এটার বিভিন্ন শাখা প্রশাখা নিয়েও এখন লেখালেখি হয়। যেমন ব্যবস্থাপনার বিভিন্ন শাখা প্রশাখা বলতে যেমন আর্থিক ব্যবস্থাপনা, তারপর উৎপাদন ব্যবস্থাপনা, হিসাব ব্যবস্থাপনা ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু এখন আলাদা শাস্ত্রের বা আলাদা সাবজেক্টই হয়ে দাঁড়িয়েছে, এবং এর ফলে কিন্তু সামগ্রিক যে ব্যবস্থাপনা শাস্ত্র এটা আরো বিকশিত হয়েছে এবং আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তো এই তো গেল যে ব্যবস্থাপনা উন্নয়নে কোন কোন মনীষীদের অবদান ছিল এই বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা জানবো সেকেন্ড যে বিষয়টা এই ভিডিওতে আমি আলোচনা করব বলেছি সেই সম্পর্কে, এবং সেটা হচ্ছে ব্যবস্থাপনার উন্নয়নে এফ.ডব্লিউ. টেইলরের অবদান সম্পর্কে। ছবিতে যে ভদ্রলোকটিকে দেখা যাচ্ছে তিনি এফ.ডব্লিউ. টেইলর, অর্থাৎ ফ্রেডারিক উইনস্লো টেইলর। তার জীবন সম্পর্কে তোমাদের কিছু ইন্টারেস্টিং তথ্য দেওয়ার পরে এরপরে আমি বলছি যে ব্যবস্থাপনার উন্নয়নে তিনি কিভাবে অবদান রেখেছেন। তিনি অর্থাৎ এফ.ডব্লিউ. টেইলর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিলাডেলফিয়ার একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন 1856 সালে।
তিনি অর্থাৎ ফ্রেডারিক উইন্সলো টেইলর তার শিক্ষা জীবনে আইনজীবী হওয়ার অনেক ইচ্ছা ছিল এবং তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তিও হয়ে গিয়েছিলেন, কিন্তু তার খারাপ দৃষ্টিশক্তির কারণে তার পক্ষে লেখাপড়া চালানো সম্ভব হয়নি। পরবর্তীতে 1875 সালে তিনি একটা ট্রেনিং ইনস্টিটিউটের প্যাটার্ন প্রস্তুতকারী মেকানিকের কাজ শেখার জন্য সেখানে ট্রেইনি বা বাংলায় বললে শিক্ষানবিশ হিসেবে তিনি জয়েন করেন। 1878 সালে তিনি মিডওয়েল স্টিল কোম্পানিতে মেকানিক হিসেবে কাজে জয়েন করেন এবং সেখানে তিনি নিজের ট্যালেন্ট, নিজের যোগ্যতা, নিজের প্রতিভা এগুলো দেখিয়ে 1884 সালে যখন তিনি মাত্র 28 বছর বয়সী একজন তরুণ, তখনই তিনি প্রধান প্রকৌশলী পদে সেখানে প্রমোশন পান মিডওয়েল কোম্পানিতে। এখানে একটা জিনিস উল্লেখ করার মতো যে ততক্ষণে অলরেডি বৈকালীন সময়ে তিনি লেখাপড়া করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটাও ততদিনে লাভ করে ফেলেছিলেন। পরবর্তীতে 1890 সালে তিনি মিডওয়েল কোম্পানি থেকে রিজাইন করেন, অর্থাৎ ইস্তফা দেন সেখানে, এবং 1900 সাল পর্যন্ত তিনি বিভিন্ন জায়গায় কনসাল্টিং ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করেন। পরবর্তীতে তার জীবনের এই বাকি সময়টা তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব আবিষ্কার করেছিলেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তার যে নতুন চিন্তাধারা সেগুলো প্রয়োগে তিনি কোনো রেমিউনারেশন ছাড়াই কনসালটেন্ট হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করেছিলেন এবং তার নতুন ধারণার প্রবক্তা হিসেবে বা আবিষ্কারক হিসেবেও তিনি কাজ করেছিলেন। পরবর্তী সময় অনেক গবেষক তার এই ধারণাগুলো বিশ্লেষণ করেছেন, এক্সপ্লেন করেছেন এবং এগুলোকে আরো উন্নত করেছেন এবং এই ধারণাগুলোর আরো উন্নয়ন সাধন করেছেন। কিন্তু বেসিক যে ধারণাটা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার, সেটা সর্বপ্রথম কিন্তু এফ.ডব্লিউ. টেইলরের মাথা থেকে এসেছিল এবং তাকে কিন্তু বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, অর্থাৎ তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হিসেবে ইতিহাসে অমর হয়ে রয়েছেন এবং 1915 সালে তিনি মৃত্যুবরণ করেন। তো এইটা ছিল তার জীবনের বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য ঘটনাগুলো। এখন আসা যাক তার অবদান কি ছিল সেই ব্যাপারে। তো তিনি তার স্টোরিটা যে আমি বললাম বা ইনফরমেশনগুলো যে বললাম, তিনি কিন্তু স্টার্ট করেছিলেন সাধারণ শিক্ষানবিশ হিসেবে এবং পরবর্তীতে প্রধান প্রকৌশলী পর্যন্ত তিনি বিভিন্ন পদে কিন্তু দীর্ঘ 2 যুগ দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ অনেক বড় একটা সময় পর্যন্ত কিন্তু তিনি বিভিন্ন ধরনের পদে কাজ করেছিলেন এবং যা কিন্তু তাকে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন করেছিল, এটা বলাই যায়, তাই না বলো? এখন এর ফলে কি হয়েছিল যে তার কাছে শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের সমস্যা তখন তিনি বুঝতে পেরেছিলেন, তার কাছে ধরা পড়েছিল এবং এই প্রবলেমগুলো কি কি সেগুলো তিনি আইডেন্টিফাই করেছিলেন, চিহ্নিত করেছিলেন এবং এগুলোকে কিভাবে সলভ করা যায় সেই জিনিসগুলো নিয়েও কিন্তু তিনি দীর্ঘ 2 দশক তিনি বিভিন্ন ধরনের রিসার্চের কাজ করেছিলেন এই নিয়ে এবং এভাবেই তিনি তার গবেষণা কর্মের ফলাফলকে একটা দর্শনের রূপ দেন এবং এটাই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নামে হচ্ছে পরিচিত। এখন এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা উন্নয়নে তার কি কি অবদান ছিল এই জিনিসটাই আমরা এখন জানবো। ফার্স্ট অফ অল, গ্রন্থ ও প্রবন্ধ রচনা। তিনি তার গবেষণা কর্ম পরিচালনার সঙ্গে সঙ্গে তার যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যে ভাবনা ছিল সেগুলোকে যাতে সাধারণের কাছে তুলে ধরতে পারেন সেই জন্য বিভিন্ন ধরনের গ্রন্থ এবং প্রবন্ধ রচনা করেছিলেন, যেগুলো এখানে তোমরা দেখতেই পাচ্ছ নামগুলি: দ্য প্রিন্সিপলস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, শপ ম্যানেজমেন্ট, আ পিস ট্রেড সিস্টেম, দ্য গসপেল অফ এফিসিয়েন্সি। এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। এই জিনিসগুলো, এই বইগুলো, গ্রন্থগুলো তার দর্শনকে পরবর্তী গবেষণার বিষয়বস্তু হতে এবং সেই সাথে তার ধারণাকে একটা স্থায়ী রূপ পেতে হেল্প করেছিল। তিনি তার চিন্তাধারায় বৈজ্ঞানিক ব্যবস্থাপনাকে একটা মানসিক বিপ্লব হিসেবেও কিন্তু চিহ্নিত করেছিলেন এবং এটা গতানুগতিক যে ব্যবস্থাপনার ধারণা ছিল, অর্থাৎ ট্রেডিশনাল যে ব্যবস্থাপনার ধারণা ছিল, সেই জিনিসটা থেকে ব্যবস্থাপনাকে বেরিয়ে আসতে হেল্প করেছিল, অর্থাৎ একটা সুযোগ করে দিয়েছিল। তাহলে এভাবে তার গ্রন্থ এবং প্রবন্ধ রচনার মাধ্যমে কিন্তু তিনি এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উন্নয়নে ভূমিকা রেখেছিলেন। আরো বেশ কিছু অবদান তার আছে, এগুলো আমরা এখন জানবো। এখন এফ.ডব্লিউ. টেইলর তিনি তার গবেষণা কর্মের মধ্য দিয়ে কিন্তু বৈজ্ঞানিক ব্যবস্থাপনার 2টা দিক, একটা হচ্ছে মানবীয় দিক, যেটার মধ্যে আসলে পরে হচ্ছে উদ্যম কর্মী নিয়োগ করা, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, এই বিষয়গুলো ইত্যাদি বিষয়গুলো আর কি, এবং বস্তুগত দিক, যেটার মধ্যে পরে হচ্ছে পরিকল্পনা, কারখানা পরিবেশ, এই জিনিসগুলো ইত্যাদি বিষয় আসার। তো এই 2টা দিক হচ্ছে যে তিনি নির্দেশ করেছিলেন তার রিসার্চের মাধ্যমে এবং এগুলোর উন্নয়ন কিভাবে করা যায় সেটার উপায় বলেছিলেন এবং সেই সাথে এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনার আদর্শ কিন্তু উপস্থাপন করেছিলেন। এখন ওই আদর্শগুলো কি কি? প্রথমত হচ্ছে টিপসই পদ্ধতি, অর্থাৎ গতানুগতিক যে হাতুড়ে পদ্ধতি আছে, যে ট্র্যাডিশনাল পদ্ধতিগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে মানুষের প্রত্যেকটা কাজ
কাজে যেন সায়েন্টিফিক মেথড ইউজ করা হয় সেই জিনিসটার কথা বলেছিলেন, যাতে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়। এরপরে তিনি বলেছিলেন যাতে বৈজ্ঞানিক উপায়ে কর্মী নির্বাচন করা হয়, তাদেরকে ট্রেনিং দেওয়া হয় এবং তাদের উন্নয়ন সাধন যেন করা হয়। পরবর্তীতে আরো যে আদর্শগুলোর কথা তিনি উপস্থাপন করেছিলেন সেটা হচ্ছে যাতে শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হয়, ভালো হয়, সুন্দর হয়। মানে এই ধরনের সৌহার্দ্যপূর্ণ শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক যাতে প্রতিষ্ঠা করা যায়। যদি আমরা একটু মাথা খাটাই তাহলেও কিন্তু আমরা চিন্তা করলে এটা দেখতে পাই যে শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক যদি ভালো না হয় তাহলে কিন্তু প্রতিষ্ঠানে আলটিমেটলি বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাহলে ওনার এই আদর্শ উপস্থাপনটা কিন্তু যথার্থই বলা যায়, রাইট? আর নেক্সট হচ্ছে আরো একটা আদর্শ যে উপস্থাপন করেছেন সেটা হচ্ছে ব্যবস্থাপনা ও শ্রমিক কর্মীদের মধ্যে দায়িত্ব কর্তব্যের সুষ্ঠু বন্টন। এটাও কিন্তু আমরা বুঝতে পারি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। কেননা যদি দায়িত্ব কর্তব্য ঠিকভাবে বন্টন না করা হয় তখনও কিন্তু দেখা যায় প্রতিষ্ঠানে কিন্তু প্রবলেম সৃষ্টি হয়। এবং এভাবেই কিন্তু তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার বেশ কিছু আদর্শ উপস্থাপন করেছিলেন। নেক্সট যে অবদানটা তার পড়বো সেটা হচ্ছে গবেষণা ও কর্ম পদ্ধতির উন্নয়ন। সেটা হচ্ছে তিনি তার বাস্তব যে অভিজ্ঞতা আছে, তার যে এক্সপিরিয়েন্স আছে এবং সেই সাথে তিনি যে গবেষণা কর্ম চালিয়েছেন দীর্ঘ 2 দশক ধরে, তো সেটার মধ্য দিয়েই কিন্তু ব্যবস্থাপনার কাজগুলো সম্পাদনের ক্ষেত্রে অনেকগুলো সহায়ক উপাদান হচ্ছে যে আবিষ্কার করে ফেলেছিলেন। অর্থাৎ যেই এলিমেন্টস গুলা, যেই উপাদানগুলো ব্যবস্থাপনার যে কাজগুলো আছে সেগুলো ঠিকঠাক ভাবে করতে হেল্প করবে আর কি, বা হচ্ছে যে উপাদান বা পদ্ধতিও বলা যায় তিনি উদ্ভাবন করেছিলেন যেগুলো ব্যবস্থাপনার কাজ ঠিকভাবে করার ক্ষেত্রে হেল্প করবে। তো এর ফলে কি হয়, ব্যবস্থাপনার কাজগুলোকে ওই উপাদানগুলো অর্থাৎ গবেষণা ও কর্মপদ্ধতির উন্নয়ন যে তিনি করেছিলেন, অর্থাৎ বিভিন্ন ধরনের উপাদান যে তিনি বা পদ্ধতি যে তিনি উদ্ভাবন করেছিলেন, এই জিনিসগুলো ব্যবস্থাপনা কাজকে আরো বেশি কর্মক্ষম এবং ফলদায়ক করতেও হচ্ছে যে তোমার সমর্থ হয়েছে। তাহলে কি সেই উপাদানগুলো? প্রথমত সময় নিরীক্ষা, এটা একটা উপাদান। নেক্সট হচ্ছে গতি নিরীক্ষা, সেটাও একটা উপাদান যেগুলো হচ্ছে যে তোমার ব্যবস্থাপনা কাজগুলোকে ঠিকভাবে করার ক্ষেত্রে হেল্প করে থাকে। তারপরে হচ্ছে যে তোমার শ্রান্তি নিরীক্ষা। আচ্ছা, শ্রান্তি কথাটা অনেকের কাছে কঠিন লাগতে পারে, এটা না ইংলিশে হচ্ছে যে টায়ার্ডনেস কথাটা বুঝায় আর কি। নেক্সট হচ্ছে কার্যভিত্তিক সংগঠন বা কার্যভিত্তিক ফোরম্যানশিপ। কার্যভিত্তিক সংগঠন কাকে বলে এই জিনিসটা নিয়ে আমরা সংগঠিতকরণ বা সংগঠন চ্যাপ্টারে পড়বই। তো এটাও কিন্তু ওই উপাদান বা পদ্ধতিগুলোর মধ্যে পড়ে যেগুলো হচ্ছে ব্যবস্থাপনার কাজকে আরো বেশি কর্মক্ষম করে তোলে। নেক্সট হচ্ছে পরিকল্পনার জন্য পৃথক কক্ষ বা বিভাগ। অবশ্য এখানে একটা কথা বলে রাখি যে কার্যভিত্তিক সংগঠনের প্রবক্তা কিন্তু এই এফ.ডব্লিউ. টেইলর উনি। তারপর হচ্ছে পরিকল্পনার জন্য পৃথক একটা বিভাগ খোলা, এই জিনিসটাও হচ্ছে তিনি বলেছেন। পরবর্তীতে বলেছেন ব্যবস্থাপনায় ব্যতিক্রম আদর্শের অনুসরণ করা, এটাও হচ্ছে আরো একটা উপাদান বা পদ্ধতির মধ্যে পড়ে যেটা এফ.ডব্লিউ. টেইলর তার গবেষণা কর্মের মধ্য দিয়ে বা দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে নির্ণয় করেছেন, যেটা ব্যবস্থাপনার কাজে হেল্প করে থাকে। কলকবজা ও যন্ত্রপাতি বিনির্দিষ্ট মান প্রতিষ্ঠা, এটাও আরো একটা, অর্থাৎ হচ্ছে কলকবজা ও যন্ত্রপাতির মান কেমন হবে সেই জিনিসটা প্রতিষ্ঠা করা, এটাও হচ্ছে একটা উপাদান বা পদ্ধতির মধ্যে পড়ে যেটা হচ্ছে ব্যবস্থাপনার কাজকে হেল্প করে। তাহলে এগুলো হচ্ছে সেই জিনিসগুলো, সেই ব্যাপারগুলো, সেই বিষয়গুলো যেগুলো হচ্ছে মূলত তোমার ব্যবস্থাপনার কাজকে হেল্প করে, অর্থাৎ এর মাধ্যমে হচ্ছে যে ব্যবস্থাপনা আরো বেশি কর্মক্ষম হয়ে ওঠে। পরবর্তীতে যেটা জানবো সেটা হচ্ছে স্লাইড রুল এবং সমজাতীয় শ্রম সংক্ষেপ যন্ত্রপাতির ব্যবহার করা, শ্রমিকদের জন্য নির্দেশ কার্ড প্রণয়ন করা, পার্থক্যমূলক ঠিকা মজুরি হার ব্যবস্থার প্রবর্তন করা, সকল কাজের জন্য বোনাস পদ্ধতিটা প্রবর্তন করা, অর্থাৎ হচ্ছে যে সব কাজের জন্য একটা বোনাসের সিস্টেম রাখা। নেক্সট হচ্ছে উৎপাদনে ব্যবহৃত যে কলকবজা এবং উৎপাদিত পণ্যের যে শ্রেণীবিন্যাস সেখানে নিমনিক পদ্ধতির উদ্ভাবন করা, অর্থাৎ নিমনিক পদ্ধতি প্রয়োগ করা। এগুলোও হচ্ছে যে তোমার এগুলো হচ্ছে এক একটা ফ্যাক্টর, এক একটা উপাদান বা পদ্ধতি বলা যায় যেগুলো হচ্ছে তিনি তার অভিজ্ঞতা এবং গবেষণার মাধ্যমে নির্ণয় করেছেন, যেগুলো ব্যবস্থাপনার কাজগুলো সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে হেল্প করে থাকে। এখন নেক্সট যে অবদানটা জানবো সেটা হচ্ছে মানব সম্পদের উপর গুরুত্ব আরোপ। এটা হচ্ছে কি হেনরি ফিল্ড যে সকল অবদান রেখেছেন তার মধ্যে একটা এটাও ছিল যে তিনি মানব সম্পদের উপরও কিন্তু গুরুত্ব আরোপ করেছেন। তিনি যদিও তার গবেষণার মধ্য দিয়ে তিনি যে রিসার্চ করেছেন তার মধ্য দিয়ে কার্যক্ষেত্র বা যেখানে কাজটা করা হবে সেখানে পদ্ধতির উন্নয়নের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করার কথাটা তুলে ধরেছেন, তবে এটা কিন্তু এটা বোঝায় না যে তিনি মানব সম্পদকে কোন ধরনের গুরুত্ব দেয়নি। তিনি কিন্তু এই জিনিসটা বিশ্বাসই করতেন যে যতই বস্তুগত সম্পদ থাকুক না কেন ওগুলো ঠিকভাবে ইউটিলাইজ তখনই হবে
যখন মানুষ চেষ্টা করবে, প্রতিষ্ঠানে মানব সম্পদকে যখন কাজে লাগানো যাবে। এবং তিনি এই জিনিসটা নোটিস করেছিলেন যে মানুষ যত বেশি এফোর্ট দেয় ততই সম্পদও আরো বাড়তে থাকে। তো এই জন্যই তিনি সহযোগিতা বা একজন একজনকে হেল্প করা প্রতিষ্ঠানে এই ব্যাপারটার উপর কিন্তু তিনি যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন। এবং তিনি কিন্তু তার বক্তব্যের মাধ্যমে এটা স্পষ্ট করেছেন যে প্রতিষ্ঠানে যে মানব সম্পদ আছে এটার মাধ্যমে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই কিন্তু তোমার প্রতিষ্ঠানে যে বস্তুগত সম্পদ আছে সেগুলোর সঠিক ব্যবহার করা পসিবল এবং সেই সাথে সম্পদ বৃদ্ধিও পসিবল। এবং এভাবেই নতুন চিন্তাগত এবং পদ্ধতিগত উন্নয়নের মাধ্যমে এফডব্লিউ টেইলর তিনি ব্যবস্থাপনা জগতে অগ্রগতির দিক কিন্তু উন্মোচন করেছিলেন। এবং তিনি যে কথাগুলো বলেছেন তার রিসার্চের মাধ্যমে যেগুলি প্রমাণিত হয়েছে সেগুলো কিন্তু শুধুমাত্র তার সময় না বরং বর্তমানেও কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হিসেবে প্রমাণিত হয়েছে। তাহলে এভাবে আমরা দেখছি যে বিভিন্নভাবে কিন্তু এই যে এফডব্লিউ টেইলর তার কিন্তু অবদান রয়েছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, যা এখনো কিন্তু ব্যবস্থাপনার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং প্রতিষ্ঠানগুলো কিন্তু এই প্রক্রিয়া বা পদ্ধতিগুলো প্রয়োগ করে উপকৃত হচ্ছে। তাহলে নেক্সট আমরা পড়বো হচ্ছে যে হেনরি ফিওলের অবদান সম্পর্কে, অর্থাৎ ব্যবস্থাপনা উন্নয়নে হেনরি ফিওলের অবদান কি কি ছিল সেগুলো আমরা জানবো। হেনরি ফিওল যিনি হচ্ছেন ব্যবস্থাপনা চিন্তা জগতের সবচেয়ে পপুলার ইউরোপীয় পণ্ডিত। তিনি 1841 সালে তুরস্কের ইস্তাম্বুল শহরে জন্মগ্রহণ করেছিলেন। 1847 সাল যখন তার বয়স হচ্ছে 6 বছর তখন তিনি মা বাবার সাথে ফ্রান্সে চলে আসেন এবং ওখানেই তারা পার্মানেন্টলি বসবাস করা শুরু করে দেয়। 1860 সালে তিনি এসে কমেন্ট্রি ফোর্ট চ্যাম্বলট্রে একটা খনিতে প্রকৌশলী হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। 1888 সালে তাকে ওই খনি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের পদে প্রমোশন দেওয়া হয়। তো যখন তিনি ওই পদে মানে দায়িত্বপ্রাপ্ত হন আর কি, তখন ওই প্রতিষ্ঠানটা অনেকটা দেউলিয়ার পর্যায়ে ছিল। বাট তার স্কিলসের জন্য, তার দক্ষতার জন্য, যোগ্যতার জন্য তিনি তার কাজটাকে এতই ভালোভাবে করেছিলেন যে 1918 সালে তিনি যখন এই দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেছিলেন তখন তার যোগ্যতার জন্য ওই প্রতিষ্ঠানটা ততদিনে আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল হয়ে ওঠে। এখন হেনরি ফিওল যে ব্যবস্থাপনা তত্ত্বগুলো দিয়েছিল সেগুলো হচ্ছে সর্বপ্রথম এবং সেই সাথে একদম পূর্ণাঙ্গ উপস্থাপিত তত্ত্ব ছিল। তিনি তার বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে তত্ত্বগুলো প্রদান করেছিলেন সেই তত্ত্বের মধ্যে কিন্তু যেই জিনিসগুলো প্রাধান্য পেয়েছিল বা যেই জিনিসগুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল সেগুলোর মধ্যে ছিল কিন্তু প্রমাণসিদ্ধ উপাদান, তারপর হচ্ছে যে অ্যাক্টিভিটিস বা কার্যক্রম এবং সেই সাথে যে টেকনিক্স গুলো দরকার পড়ে সেই টেকনিক্স বা কলা কৌশলগুলো কিন্তু ওই তত্ত্বগুলোতে অন্তর্ভুক্ত ছিল। এবং আধুনিক ব্যবস্থাপনার চিন্তাধারার মূল স্থপতি ছিলেন তিনি এবং তার এই অবদান কিন্তু ব্যবস্থাপনার উন্নয়নে অনেক বেশি হেল্প করে। তোমাদেরকে একটা এক্সাম্পলই দেই, যেমন আমরা ব্যবস্থাপনার নীতি, ব্যবস্থাপনার 14টা নীতি পড়েছি একটা ভিডিওতে, হ্যাঁ, ওগুলো কিন্তু এখন পর্যন্ত অনেক বেশি ইফেক্টিভ হিসেবে প্রমাণিত। একটা প্রতিষ্ঠান তার লক্ষ্য কতটুকু ঠিকভাবে অর্জন করবে বা ব্যবস্থাপনার কাজগুলো কতটা ঠিকভাবে করতে পারবে তা কিন্তু ওই 14টা নীতি বাস্তবায়নের উপর অনেকটাই ডিপেন্ড করে। তো ওই 14টা নীতি কিন্তু হেনরি ফিওলি প্রদান করেছেন। তাহলে তার যে চিন্তাধারা বা তার যে অবদান সেগুলো কিন্তু আধুনিক ব্যবস্থাপনা চিন্তাধারার ক্ষেত্রে অনেক বড় বা চিন্তাধারার উন্নয়নে কিন্তু অনেক বড় অবদান রাখে এবং তাকে কিন্তু বলা হয় আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক। তিনি 1925 সালে মৃত্যুবরণ করেন। এখন আমরা স্পেসিফিক্যালি জানবো ব্যবস্থাপনা ক্ষেত্রে তিনি কি কি ভূমিকা রেখেছিলেন। তার লাইফ স্টোরিটা তো আমরা জেনে গেলাম, এখন আমরা ব্যবস্থাপনার ক্ষেত্রে তার অবদানটা স্পেসিফিক্যালি জানবো। এখানে একটা তোমাদেরকে সাজেশন দিই, সেটা হচ্ছে অনেকগুলো ইনফরমেশন তো তোমরা যদি নোট করে রাখো তাহলে কিন্তু তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ওকে, তাহলে হচ্ছে শাস্ত্র হিসেবে ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠা। এখন এখানে একটা কথা বলে রাখি, ব্যবস্থাপনার উন্নয়নে 20 শতকের শুরুতে যে কজন ব্যক্তি অনেক বড় ভূমিকা রেখেছিলেন ব্যবস্থাপনার উন্নয়নে তার মধ্যে কিন্তু হেনরি ফিওলের নাম রয়েছে। এবং এই যে তিনি ছিলেন কিন্তু ফ্রান্সের অধিবাসী, রাইট? তো তিনি এই ফ্রান্সের অধিবাসী এই খনি প্রকৌশলী কিন্তু ব্যবস্থাপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কিন্তু তুলে ধরেছিলেন এবং তার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ভূমিকা ছিল এই ব্যবস্থাপনার উন্নয়নে। তাহলে সেগুলো কি কি? এই যে একটু আগে বললাম শাস্ত্র হিসেবে ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠা, তাহলে হিস্ট্রি, ইকোনমিক্স এগুলোর মতো ম্যানেজমেন্ট একটা সাবজেক্ট হতে পারে।
এই জিনিসটা কিন্তু হেনরি ফেল মনে করতেন। ওকে, তার মতে ব্যবস্থাপনা একটা শাস্ত্র বা বিষয় বা সাবজেক্ট এটা হতে পারে, এবং এই জিনিসটাই কিন্তু তিনি জনসাধারণের সামনে তুলে ধরেছিলেন। এবং তিনি ফার্স্ট যিনি হচ্ছেন যে ব্যবস্থাপনা যে একটা সাবজেক্ট হতে পারে এই জিনিসটা সবার সামনে তুলে ধরেছিলেন। তার 1916 সালে ফ্রেঞ্চ ভাষায় লিখিত গবেষণালব্ধ গ্রন্থ অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালি অ্যাট জেনারেল 1949 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট নামে প্রকাশিত হয়। তো যখন এটা প্রকাশ পায় পরবর্তীতে না ওই স্থানে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এইটা অনেক বেশি ফেমাস হয়ে যায় এবং এটা অনেক বেশি আলোচনা তৈরি করে এবং অনেক বেশি আলোচনা হয়, এটা নিয়ে অনেক বেশি আলোড়ন সৃষ্টি হয়। এতে তিনি কিন্তু মানে তার এই গ্রন্থটাতে কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন যে ম্যানেজমেন্ট কিন্তু জ্ঞানের একটা পৃথক শাখা, অর্থাৎ একটা আলাদা সাবজেক্ট, এবং ম্যানেজমেন্ট কিন্তু সব জায়গায় তোমার হচ্ছে প্রয়োগযোগ্য একটা বিষয় এবং সব জায়গায় এর প্রয়োগযোগ্যতা আছে, এবং ব্যবস্থাপনা কিন্তু সর্বত্র প্রয়োগযোগ্য একটা পূর্ণাঙ্গ তত্ত্ব। এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের মধ্যেও কিন্তু ব্যবস্থাপনার বিষয়টা অন্তর্ভুক্ত করে কিন্তু পাঠদান সম্ভব। এবং হ্যাঁ, তিনি কিন্তু ঠিক বলেছেন, আমরা কিন্তু এখন ম্যানেজমেন্টই পড়ছি, তাই না বলো? তাহলে তার কথাটা কিন্তু আসলেই ঠিক ছিল। এবং এই জন্যই কিন্তু তিনি ব্যবস্থাপনার কাজ কি, মূলনীতি কি হতে পারে, শিল্প প্রতিষ্ঠানের কাজ কি, ব্যবস্থাপনার দায়িত্ব কর্তব্যের মধ্যে কি কি পড়ে, এই জিনিসগুলো কিন্তু অনেক বিস্তারিতভাবে আলোচনা করেছিলেন। এবং পরবর্তীতে তার এই সকল অবদানের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলোর উপর আলোচনা এবং সেই সাথে গবেষণা আরো বিস্তৃতি পায়, অর্থাৎ তিনি এই বিষয়ের আলোচনা এবং গবেষণার দুয়ার খুলে দিয়েছিলেন। এবং এই জিনিসটার হাত ধরেই কিন্তু বর্তমানে ব্যবস্থাপনা অনেক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এভাবে তিনি শাস্ত্র হিসেবে ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠা করার মাধ্যমে ব্যবস্থাপনার উন্নয়নে ভূমিকা রেখেছেন। নেক্সট হচ্ছে সর্বজনীন প্রয়োগযোগ্য বিষয় হিসেবে শাস্ত্রের উপস্থাপন। এটা কি? হেনরি ফেল ব্যবস্থাপনাকে কিন্তু শুধুমাত্র এটা বলেননি যে ব্যবসায় সংশ্লিষ্ট বিষয়ই হচ্ছে যে তোমার ব্যবস্থাপনার উপস্থিতি থাকবে, তা কিন্তু তিনি বলেননি। তিনি বলেছেন যে ব্যবস্থাপনার কাজের প্রয়োগযোগ্যতা কিন্তু সব জায়গায় আছে, অর্থাৎ এটা একটা সর্বজনীন বিষয়। তিনি বলেছেন গৃহস্থালী থেকে শুরু করে যত ধরনের প্রতিষ্ঠান আছে সব জায়গায় কিন্তু এই ব্যবস্থাপনা শাস্ত্রের জ্ঞানের প্রয়োগটা সম্ভব, যেটা কিন্তু সত্যি কথা আসলে। এবং সবাই যদি শাস্ত্রটা সম্পর্কে জানে এবং এই সাবজেক্টটা সম্পর্কে পড়ালেখা করে তাহলে কিন্তু উপকৃত হতে পারে। তো এই যে গ্রিক দার্শনিক সক্রেটিস যে ব্যবস্থাপনাকে একটা সর্বজনীন বিষয় বলেছিল, তো ওইটারই কিন্তু একটা প্রতিফলন আমরা হেনরি ফেলের বক্তব্যেও কিন্তু দেখতে পাই। এবং এই মানে হেনরি ফেল হচ্ছে তার লেখার মাধ্যমে কিন্তু এই জিনিসটা তুলে ধরেছিলেন। তাই এভাবে সর্বজনীন প্রয়োগযোগ্য বিষয় হিসেবে ব্যবস্থাপনা শাস্ত্রের যে উপস্থাপন তিনি করেছিলেন এর মাধ্যমেও কিন্তু তিনি ব্যবস্থাপনার উন্নয়নে ভূমিকা রেখেছিলেন। এখন নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে তার অবদানগুলো যেগুলো আছে ব্যবস্থাপনার উন্নয়নে, সেগুলো সম্পর্কে আমরা যে কথা বলছি, আমরা নেক্সট যে পয়েন্টটা জানবো বা তার অবদানটা জানবো সেটা হচ্ছে শিল্প প্রতিষ্ঠানের কাজ নির্দিষ্টকরণ। তাহলে তিনি কি করেছিলেন যে একটা শিল্প প্রতিষ্ঠানের কাজ কি কি হতে পারে তিনি কিন্তু এই জিনিসটা একদম নির্দিষ্ট করার কাজটা করেছিলেন বা চেষ্টাটা চালিয়েছিলেন। তো কি কি কাজ হতে পারে এই জিনিসটা যে তিনি চিন্তা করেছিলেন বা এই ব্যাপারটা নির্দিষ্ট করার যে প্রচেষ্টা তিনি চালিয়েছিলেন, এর ফলে কিন্তু কাজের যে বিভাগীয়করণ সেই সম্পর্কে কিন্তু তার চিন্তার একটা প্রমাণ মিলে। তার মতে যে শিল্প প্রতিষ্ঠানের কাজকে 6টা স্বতন্ত্র অংশে ভাগ করা যেতে পারে এবং ওই 6টা স্বতন্ত্র অংশে ভাগ করা যেতে পারে সেই প্রত্যেকটা ভাগের দায়িত্ব কি হবে, কর্তব্য কি হবে, কাজ কি হতে পারে, এই জিনিসটাও কিন্তু তিনি নির্দেশনা দিয়েছিলেন এই ব্যাপারে আর কি। এই জন্য কিন্তু তাকে কার্যভিত্তিক মতবাদের উদ্ভাবক বলা হয়ে থাকে। এখানে একটা সাজেশন দিব, দেখো কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক বলা হয় হচ্ছে যে তোমার এফ.ডব্লিউ. টেলরকে, কিন্তু কার্যভিত্তিক মতবাদের উদ্ভাবক বলা হয় কিন্তু তোমার হেনরি ফেলকে। তো এই যে 6টা স্বতন্ত্র কাজ এটা যে বললেন, তো তাহলে ওই 6টা স্বতন্ত্র কাজ কি কি? প্রথমে হচ্ছে কারিগরি কার্যাবলী, যার মধ্যে হচ্ছে যে উৎপাদন,
নির্মাণ, সংযোজন এই কাজগুলো পড়ে। নেক্সট হচ্ছে বাণিজ্যিক কার্যাবলী, যেটার মধ্যে ক্রয় করা, বিক্রয় করা, বিনিময় এই কাজগুলো পড়ে। তারপরে হচ্ছে অর্থ সংক্রান্ত কার্যাবলী, মূলধনের অনুসন্ধান করা এবং এর কাম্য ব্যবহার, ঠিকঠাক ভাবে ব্যবহার, এই জিনিসটা হচ্ছে এই কার্যাবলীর মধ্যে পড়ে। নিরাপত্তা কার্যক্রম, সম্পত্তি ও ব্যক্তির রক্ষণাবেক্ষণ করা, এটাও হচ্ছে যে তোমার আরেক ধরনের কাজের মধ্যে পড়ে। শিল্প প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ, জমা, খরচ, মূল্য, পরিসংখ্যানের যে কাজগুলো, এটা হচ্ছে এই অংশে পড়ে, হিসাব রক্ষণের কাজে। এবং ব্যবস্থাপনা, পরিকল্পনা, সংগঠন, আদেশ দান, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ, এগুলো হচ্ছে এই ধরনের কাজ, মানে এই অংশের মধ্যে পড়ে। তাহলে এভাবেই তিনি শিল্প প্রতিষ্ঠানের কাজ কি কি হতে পারে এটা নির্দিষ্ট করার ক্ষেত্রে প্রচেষ্টা চালান এবং প্রত্যেকটা অংশের মধ্যে কোন কোন কাজগুলো, দায়িত্বগুলো, কর্তব্যগুলো পড়ে সেই জিনিসগুলোও তিনি হচ্ছেন যে তুলে ধরেছিলেন। তাহলে এই তো গেল তার আরো একটা অবদান। নেক্সট আমরা যে অবদানটা করব সেটা হচ্ছে ব্যবস্থাপনা প্রক্রিয়ার কাজ বা উপাদান সমূহ নির্দিষ্টকরণ, অর্থাৎ হেনরি ফেল ব্যবস্থাপনার কাজ কি হতে পারে বা ব্যবস্থাপনা প্রক্রিয়ার কাজগুলো কি কি হতে পারে এই জিনিসটাও কিন্তু তিনি নির্দিষ্ট করেছিলেন। হ্যাঁ, অনেক ব্যবস্থাপনা বিশারদগণ কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি রিসার্চ করেছেন বা অনেক বেশি অবদান রেখেছেন, কিন্তু শুরুটা কিন্তু হয়েছিল হেনরি ফেলের হাত ধরেই। এবং তিনি বলেছেন, টু ম্যানেজ ইজ টু ফোরকাস্ট অ্যান্ড প্ল্যান, টু অর্গানাইজ, টু কমান্ড, টু কোঅর্ডিনেট অ্যান্ড টু কন্ট্রোল। অর্থাৎ ব্যবস্থাপনা প্রক্রিয়ার কাজের মধ্যে হচ্ছে পূর্বানুমান ও পরিকল্পনা, এরপরে হচ্ছে সংগঠন, এরপরে হচ্ছে যে আদেশ দান, সমন্বয় সাধন এবং হচ্ছে নিয়ন্ত্রণ করা। এই পাঁচটা কাজ হচ্ছে তিনি নির্দিষ্ট করেছিলেন ব্যবস্থাপনা প্রক্রিয়ার মধ্যে। অ্যান্ড স্টিল এখন পর্যন্ত কিন্তু ব্যবস্থাপনার মূল কাজ হিসেবে এই পাঁচটা কাজই কিন্তু বিবেচনা করা হয়। তাহলে এভাবেও কিন্তু হেনরি ফেল ব্যবস্থাপনার উন্নয়নে ভূমিকা রেখেছিলেন। নেক্সট হচ্ছে ব্যবস্থাপনার নীতিমালা নির্দেশ। আমরা কিন্তু ব্যবস্থাপনা নীতির আমরা একটা ভিডিও থ্রুতে ব্যবস্থাপনার 14টা নীতি পড়েছিলাম, হ্যাঁ, যেগুলো হচ্ছে এখন পর্যন্ত খুব বেশি ইফেক্টিভ ম্যানেজমেন্টের কাজগুলো ঠিকভাবে করার ক্ষেত্রে, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে। তাহলে ব্যবস্থাপনার 14টা নীতিমালা কিন্তু হেনরি ফেওলি তিনি হচ্ছেন যে তিনি নির্দেশ করেছিলেন আর কি 14টা নীতির কথাই। তাহলে প্রত্যেকটা বিষয় সংশ্লিষ্টই কয়েকটা কিন্তু প্রিন্সিপালস বা নীতি থাকে এবং ওই নীতির আলোকেই কিন্তু ওই সাবজেক্ট রিলেটেড যে চিন্তা ভাবনা সেই জিনিসটা আরো বেশি উন্নতি লাভ করতে থাকে দিনকে দিন। তো হেনরি ফেল তিনি কিন্তু সেই দৃষ্টিকোণ থেকেই ব্যবস্থাপনার 14টা মূলনীতি উপস্থাপন করেছিলেন এবং ওটা নিয়ে কিন্তু আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। তাহলে এভাবেও কিন্তু তিনি এই নীতিমালাগুলো নির্দেশ করার মাধ্যমে ব্যবস্থাপনা উন্নয়নে ভূমিকা রেখেছিলেন। নেক্সট হচ্ছে প্রত্যেকটা কাজে ব্যবস্থাপকের দায়িত্ব কি হবে বা ব্যবস্থাপনার দায়িত্ব কতটুকু হবে সেই জিনিসটাও কিন্তু হেনরি ফেল নির্দিষ্ট করে দিয়েছিলেন। ওকে, যে ব্যবস্থাপনা প্রক্রিয়ার কাজ কি কি হবে শুধুমাত্র সেই জিনিসটাই তিনি নির্দেশ যে করেছেন তা কিন্তু না, সেই সাথে প্রত্যেকটা কাজে ব্যবস্থাপকের দায়িত্ব কি কি থাকবে সেই জিনিসটা নিয়েও কিন্তু তিনি আলোচনা করেছিলেন। অর্থাৎ ব্যবস্থাপনার দায়িত্ব কি কি থাকবে, তিনি একজন ব্যবস্থাপকের টোটাল 16টা দায়িত্বের কথা বলেছেন, ব্যবস্থাপনাগত দায়িত্বের কথা বলেছেন আর কি। তো 16টা ব্যবস্থাপনাগত দায়িত্বের মধ্যে কি কি পড়ে, বেসিক্যালি একজন ব্যবস্থাপক যিনি থাকবেন তিনি বিচক্ষণ ভাবে পরিকল্পনা প্রণয়ন করবেন এবং সেটা যাতে বাস্তবায়ন হয় সেই জিনিসটা নিশ্চিত করবেন। তারপর হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্য, সম্পদ এবং প্রয়োজনের সঙ্গে প্রতিষ্ঠানে যে জনশক্তি নিয়োজিত আছে এবং যে উপকরণগুলো আছে সেগুলো আদৌ রিলেটেড কিনা সেই জিনিসটাও কিন্তু একজন ব্যবস্থাপক দেখবে। এই জিনিসটাও কিন্তু হেনরি ফেল বলেছিলেন ব্যবস্থাপকের দায়িত্বের মধ্যে পড়বে। আবার সেই সাথে হচ্ছে একটা একক, দক্ষ এবং শক্তিশালী কর্তৃত্ব কাঠামো স্থাপন করার ক্ষেত্রেও কিন্তু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ ব্যবস্থাপনার দায়িত্ব কিন্তু এটাও বটে যে একটা একক, দক্ষ এবং শক্তিশালী কর্তৃত্ব কাঠামো স্থাপন করা, সেই সাথে বিভিন্ন কাজ এবং প্রচেষ্টার সমন্বয় সাধন করা, তারপর যথাযথ ইফেক্টিভ সিদ্ধান্ত নেওয়া, ডিসিশন নেওয়া, এরপরে হচ্ছে দক্ষ কর্মী নির্বাচন করা এবং কোন কর্মীকে কোন পদে নিয়োগ করব সেই জিনিসটা দেখা, দায়িত্ব ঠিকঠাক ভাবে বলে দেওয়া একদম ক্লিয়ারলি যাতে সবাই বুঝতে পারে কার দায়িত্ব কতটুকু, এই জিনিসটাও ব্যবস্থাপনা দায়িত্বের মধ্যে পড়ে। উদ্যোগ গ্রহণ করা এবং দায়িত্ব পালন যাতে সবাই করে সেই জিনিসটার জন্য হচ্ছে সবাইকে হচ্ছে যে তোমার উৎসাহিত করা, মোটিভেট করা। তারপর হচ্ছে
প্রদত্ত সেবার জন্য উপযুক্ত পারিশ্রমিক দেওয়া, ঠিকঠাক মতো বেতন দেওয়া, আর কি রিমিউনারেশন দেওয়া যারা কাজ করছে তাদেরকে। তারপরে হচ্ছে দোষ ত্রুটির এগেইনস্টে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় সেই জন্য কিন্তু বিধান প্রয়োগ করা, শৃঙ্খলা ঠিকঠাক ভাবে নিশ্চিত করা যাচ্ছে কিনা সেই জিনিসটা দেখা। তারপরে হচ্ছে যে সাধারণ স্বার্থকে প্রায়োরিটি দেওয়া ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে, অর্থাৎ প্রতিষ্ঠানের সবাই প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা প্রতিষ্ঠানের স্বার্থটাকে বড় করে দেখবে, এই জিনিসটা নিশ্চিত করাও ব্যবস্থাপনা দায়িত্বের মধ্যে কিন্তু পড়ে। হেনরি ফিওল কিন্তু এই কথাটা বলেছেন। তারপর আদেশের ঐক্যের প্রতি দৃষ্টি দেওয়া, অর্থাৎ হচ্ছে যে একজন এমপ্লয়ি সে একজনের কাছ থেকে অর্ডার নিবে, এই জিনিসটা যাতে দেখা, ঠিক আছে। তারপর বৈষয়িক এবং মানবিক দু ধরনের উদ্দেশ্য অর্জন যাতে করা যায় সেটা তত্ত্বাবধান করাও কিন্তু ব্যবস্থাপনার দায়িত্ব। প্রত্যেকটা কাজ ঠিকভাবে নিয়ন্ত্রণে রাখা এবং নিয়ম কানুনের বাড়াবাড়ি যাতে না থাকে সেই জিনিসটাও যাতে দেখা হয়, এটাও কিন্তু ব্যবস্থাপনার দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে এভাবে যতগুলো এতক্ষণ ধরে বললাম এই দায়িত্ব বা যে পয়েন্টস গুলো বললাম এই দায়িত্বগুলাই কিন্তু ব্যবস্থাপনার দায়িত্বের মধ্যে হেনরি ফিওল অন্তর্ভুক্ত করেছেন। তারপরে হচ্ছে নেক্সট যে অবদানটা আমরা করব সেটা হচ্ছে ব্যবস্থাপকীয় গুণ, অর্থাৎ ব্যবস্থাপকের দায়িত্ব কি হবে সেই জিনিসটা যেরকম উনি বলেছেন সেই সাথে বলেছেন যে ব্যবস্থাপকের যোগ্যতা কি হবে, ঠিক আছে, এবং ব্যবস্থাপকের জ্ঞান কতটুকু হবে সেই সম্পর্কেও কিন্তু তিনি দিক নির্দেশনা দিয়েছেন। তার মতে একজন ব্যবস্থাপকের যে সকল যোগ্যতা এবং জ্ঞান থাকতেই হবে তার মধ্যে একটা হচ্ছে স্বাস্থ্য এবং শারীরিক সক্ষমতা থাকতে হবে, ঠিক আছে, বুদ্ধিমত্তা থাকতে হবে এবং মানবিক শক্তি থাকতে হবে। তার মধ্যে কিন্তু কিছু নৈতিক গুণাবলী থাকতে হবে যাতে করে সে তার কাজটা সততার সাথে করতে পারে। তার কিছু সাধারণ শিক্ষা থাকতে হবে। তারপর বাণিজ্যিক, কারিগরি এবং অন্যান্য কাজ সংক্রান্ত কিছু জ্ঞান তার থাকতে হবে ব্যবস্থাপকের, এবং প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সংশ্লিষ্ট অন্য কোনো বিশেষ জ্ঞানও কিন্তু ব্যবস্থাপকের থাকতে হবে। অর্থাৎ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান কিন্তু আছে, তাই না? একটা স্কুলের যে কাজগুলো থাকবে অবশ্যই একটা ব্যবসার প্রতিষ্ঠানের সেই কাজটা থাকবে না, অবশ্যই কিছু ডিফারেন্স থাকবে, তাই না? তাহলে প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য রিলেটেড অন্য কোনো বিশেষ জ্ঞান যদি দরকার পড়ে এই জিনিসটাও কিন্তু ব্যবস্থাপকের থাকতে হবে। অর্থাৎ ব্যবস্থাপক যিনি থাকবেন তিনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন ওই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য রিলেটেড অন্য কোনো বিশেষ জ্ঞানও কিন্তু তার থাকতে হবে। তাহলে ব্যবস্থাপকের গুণ কি হবে, যোগ্যতা কি হবে সেই জিনিসটাও হেনরি ফিওল বলে দিয়েছেন। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু দেখাই যাচ্ছে হেনরি ফিওল অনেক বড় অবদান রেখেছেন ব্যবস্থাপনা উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে। তিনি কিন্তু ঠিকঠাক ভাবে দিক নির্দেশনা দিয়েছেন যেটা পরবর্তীতেও ব্যবস্থাপনা উন্নয়নে অনেক বেশি ভূমিকা রেখেছেন। এখন গবেষণাধর্মী প্রতিষ্ঠান গঠন ও তত্ত্বের স্বীকৃতি আদায়, এই ক্ষেত্রে হেনরি ফিওলের অবদান ছিল। কথা হচ্ছে কি, হেনরি ফিওল তার যে প্রশাসনিক তত্ত্ব সেই প্রশাসনিক তত্ত্বের যাতে আরো বেশি ডেভেলপমেন্ট হয় এবং আরো বেশি জনপ্রিয়তা পায় এই জন্য কিন্তু তিনি দুইটা বিশেষ কার্যক্রম হচ্ছে যে পরিচালনা করেন, এবং এগুলো কিন্তু তার তত্ত্বের উন্নয়নে পরবর্তীতে ভূমিকা রেখেছিল। দেখাই যাচ্ছে স্ক্রিনে যে প্রথমটা হচ্ছে প্রশাসনিক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা। তিনি তার প্রশাসনিক তত্ত্বের উন্নয়নের জন্য সেন্ট্রাল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাডিজ প্রতিষ্ঠা করেন, অর্থাৎ এভাবে প্রশাসনিক শিক্ষা কেন্দ্র তিনি প্রতিষ্ঠা করেন যেটার নাম ছিল সেন্টার অফ অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাডিজ। তো এর ফলে কি হয় যে এই প্রতিষ্ঠানে তিনি যে প্রতিষ্ঠা করেছিলেন আর কি, তো এইটার ফলে সেখানে তিনি লেখক, প্রকৌশলী, শিল্পপতি এছাড়াও বিভিন্ন পেশার মানুষদেরকে নিয়ে সভার আয়োজন করতেন, সাপ্তাহিক সভার আয়োজন করতেন আর কি। তো এই সভায় তিনি সভাপতিত্ব করতেন এবং এইসব কেন্দ্রের প্রচেষ্টায় পরবর্তী দেখা যায় তার যে তত্ত্ব সেটা হচ্ছে প্রতিষ্ঠা লাভ করে। নেক্সট হচ্ছে তত্ত্বের প্রসারে ব্যবস্থা গ্রহণ। তিনি যে নীতিমালাগুলো নির্দেশ করেছেন সেগুলো যাতে অনুসরণ করা হয় বা ফলো করা হয় সেই জন্য ওইটার উপর ফোকাস দেওয়ার জন্য তিনি ফ্রান্সের সরকারকে উৎসাহিত করার চেষ্টা করেন। 1923 খ্রিস্টাব্দে ব্রাসেলসে অনুষ্ঠিত যে প্রশাসনিক বিজ্ঞানের উপর অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক কংগ্রেসে তিনি নেতৃস্থানীয় ভূমিকা রাখেন, অর্থাৎ তার সেখানে খুবই প্রমিনেন্ট একটা ভূমিকা ছিল এসব জায়গায় যেগুলোর মাধ্যমে তিনি তার তত্ত্বের প্রসার ঘটানোর চেষ্টা চালিয়েছিলেন। 1924 খ্রিস্টাব্দে জাতিসংঘের অধিবেশনে শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনিক তত্ত্বের গুরুত্বের উপরও কিন্তু তিনি স্পিচ দিয়েছিলেন।
করেছিলেন এবং এভাবেই কিন্তু প্রশাসনিক ব্যবস্থাপনার প্রসার ও উন্নয়নেও তার ভূমিকা ছিল। তো তার যে এতগুলো অবদান ছিল, এই অবদানগুলো দেখে কিন্তু আমরা বলতেই পারি বা এগুলো উপলব্ধি করে কিন্তু আমরা বলতেই পারি যে হেনরি ফিওল তিনি তার কাজের অভিজ্ঞতার মাধ্যমে যেভাবে ব্যবস্থাপনার ইম্পর্টেন্সটা বুঝেছিলেন এবং যেভাবে ব্যবস্থাপনা যাতে একটা সাবজেক্ট, একটা শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে সেই জন্য চেষ্টা করেছিলেন এবং সেই সাথে যেভাবে তিনি অবদান রেখেছিলেন বিভিন্ন ক্ষেত্রে, এই সকল অবদানের জন্যই কিন্তু তিনি যথার্থভাবেই কিন্তু আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক উপাধিটি পেয়েছেন এবং সেই সাথে প্রশাসনিক ব্যবস্থাপনা তত্ত্বের উদ্গাতা হিসেবেও তিনি স্থান করে নিয়েছেন এবং অবশ্যই তার এই অবদানের কারণেই কিন্তু ব্যবস্থাপনা উন্নয়নের ইতিহাসে কিন্তু তার নামটা সবসময়ই মনে করা হবে। তাহলে এই ছিল হেনরি ফিওলের অবদান। আশা করি আমি তোমাদেরকে ব্যবস্থাপনার উন্নয়নে হেনরি ফিওলের যে অবদানগুলো ছিল সেগুলো বোঝাতে পেরেছি এবং সেই সাথে এফ.ডব্লিউ. টেলরের যে অবদানগুলো ছিল সেগুলো বোঝাতে পেরেছি। তাহলে এখানে একটা কোয়েশ্চেন করি এখন লাস্টে, যে আমি যে এত বড় একটা ভিডিও লেকচারের মাধ্যমে তাদের অবদানগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, এখন তোমরা এই কোয়েশ্চেনের আনসারটা দেওয়ার একটু চেষ্টা করো তো, যে আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জন্য কাকে বলা হয়। এই যে ছবিতে আমরা দুজন ভদ্রলোককে দেখতে পাচ্ছি, একজন হচ্ছে এফ.ডব্লিউ. টেলর আর একজন হচ্ছে যে হেনরি ফিওল। তো তাদের অবদান সম্পর্কে তো আমরা জানলাম, এখন কতটুকু তুমি মনে রাখতে পেরেছো সেই জিনিসটা একটু জাজ করে দেখো তো। তাহলে কোয়েশ্চেনটা তো আমি আরো একবার পড়ে নিচ্ছি, যে আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক কাকে বলা হয়, হেনরি ফিওলকে নাকি এফ.ডব্লিউ. টেলরকে? তাহলে এই কোয়েশ্চেনের আনসার যাদের মনে হচ্ছে হেনরি ফিওল, কংগ্রেচুলেশনস, তোমাদের অ্যান্সারটা একদম কারেক্ট। তাহলে হ্যাঁ, এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ ছিল, অনেকগুলো সাল, তাছাড়া বেশ কিছু গ্রন্থের নামও মনে রাখতে হয়েছে, তাদের অবদান কি কি সেই জিনিসটাও মনে রাখতে হয়েছে। তাহলে এই জিনিসগুলা, তাদের অবদানের পয়েন্টসগুলো যদি তোমরা হচ্ছে নোট ডাউন করে রাখো এবং সেই সাথে সালগুলো যদি নোট ডাউন করে রাখো, তাহলে আশা করা যায় যে এই জিনিসটা বুঝতে এবং সেই সাথে মনে রাখতে একটু ইজি হবে। তাহলে এই ছিল আমাদের এই ভিডিওটা, যেটার মাধ্যমে আমরা জানলাম বিভিন্ন মনীষীদের অবদান ব্যবস্থাপনার উন্নয়নে এবং স্পেসিফিক্যালি দুইজনের অবদান সম্পর্কে আমরা একটু বেশি পড়েছি, যে দুইজন হচ্ছেন হেনরি ফিওল এবং এফ.ডব্লিউ. টেলর। আশা করি এই বিষয়গুলো তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।